বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহে রেকর্ড। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1,500 কোটি বেশি। গেল বছর বিনিয়োগ করার পরও প্রবৃদ্ধির ধারায় ব্যাংকগুলো। মুনাফার হার নিয়ে সন্তুষ্ট নন অর্থনীতিবিদরা, বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। দেশে প্রথমবারের মতো জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে গ্যাস অনুসন্ধান শুরু। নিশ্চিত হলে বিভিন্ন অঞ্চলের মধ্যে জ্বালানি ভারসাম্যহীনতা দূর হওয়ার আশা। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে পাটজাত পণ্যের বেচাকেনা। দাম নিয়ে অভিযোগ না আসলেও মান নিয়ে ক্রেতাদের অসন্তোষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে আপনার মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান খবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এখন কথা বলছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের ধারক এবং তেভাগা আন্দোলন সহ অন্যান্য অনেক আন্দোলন সংগ্রামের এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার এই যে জনপদ, সেই জনপদ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এখানকার দর্শকরা আমাদের সঙ্গে যোগ দিবেন তাদের মতামত এবং প্রতিক্রিয়া তুলে ধরার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আয়োজন নিয়ে আমরা আপনাদের সঙ্গে এসেছি, অর্থাৎ সময় সংবাদ তার 5ম বর্ষপূর্তি শেষে 6ষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সারা দেশ আমরা ঘুরবো। আর এখন আমরা রয়েছি, বলছিলাম, চাঁপাইনবাবগঞ্জের কথা। এখানকার দর্শকরা আমাদের কাছে তাদের বিভিন্ন মতামত এবং প্রতিক্রিয়া জানাবেন। আমার ঠিক পেছনে একজন দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ যাবত। কয়েকটা ফোন এসেছিল আপনার কোথাও যাওয়ার জন্য, তবু আপনি আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, তো সময় টিভি আপনি কেন দেখেন একটু বলবেন দর্শকদের জন্য? সময় টেলিভিশন খুব দেখতে ভালো লাগে, খবর শুনি, এই জন্য সবাই। আমি টেলিভিশনের আগা দিকে বসলেই আগে রিমোট হাতে নিয়ে সময় টেলিভিশন আমি বের করি, খুঁজি, দিয়ে সময় টিভি আমি চালু করি। তখন খুব দেখতে সময় স্পষ্ট, খুব ভালো লাগে, পরিষ্কার আছে, এই জন্য আমি সময় টেলিভিশন দেখি। খবর খুব সত্যিকারের খবর দেখায় এই টেলিভিশনে, এই টেলিভিশন তার জন্য আমি দেখি। আপনার পেশা কি করেন আপনি? আমি কাঠমিস্ত্রি কাজ করি। আমি জি, কাজের শেষে এসে দেখা হয়? কাজের শেষে এসে দেখা হয়, আমি সন্ধ্যার সময় দেখি কাজের শেষে। ধন্যবাদ আপনাকে। আরো বেশ কয়েকজন দর্শক, অনেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনি কি সময় সংবাদ দেখেন? কেন দেখেন একটু বলবেন? একটু খবরে একটু ভালো লাগে, এই আমি দেখতে খুব ভালোবাসি। পেছন দিকে বেশ কয়েকজন আছেন, একটু বয়স্ক একজন। আপনি কি সময় সংবাদ দেখেন? কি ভালো লাগা মন্দ লাগা একটু বলেন আমাদের জন্য। খবরগুলো বেশ শুনতে খুব ভালো লাগে এবং খবরগুলো নিখুঁত পাওয়া যায় এবং খুব আনন্দ পাই। একেবারে পেছনে একজন আছেন, ভাই একটু এগিয়ে আসবেন দয়া করে। সময় সংবাদ দেখা হয় আপনার? কেন দেখা হয় একটু বলবেন? দেখি, ভালো লাগে। কি ভালো লাগে? সবকিছু প্রোগ্রাম ভালো লাগে আর কি। আমাদের সবকিছুই তার ভালো লাগে, এমন একজন দর্শক আমরা পেয়েছি। আমরা একটু এখন আমাদের ডান দিকে একটু যেতে চাই। এখানে বেশ কয়েকজন অপেক্ষা করে আছেন, কথা বলবো একজন কলেজ শিক্ষকের সঙ্গে। স্যার, আপনি কথা হচ্ছিল আপনার সঙ্গে যে সময় সংবাদ আপনার দেখা হয়, তো আমরা যে গত 5 বছরে যা করেছি আপনাদের প্রত্যাশা পূরণে কতটা কাজ করতে পেরেছি, ঘাটতি কি আছে একটু বলবেন দয়া করে। ধন্যবাদ সময় টিভির 6ষ্ঠ বর্ষ পদার্পণে সময় টিভিকে ধন্যবাদ। আমি সময় টিভির সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানাই। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সময়ের সাহসী সঠিক সংবাদ পরিবেশন করার জন্য আমি সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রত্যাশা করব যাতে এক পেশে বা বাস্তবতা বিবর্জিত সংবাদ না হয়,
এক্ষেত্রে সিন্ডিকেটেড নিউজ না হয়, আসল কথাটা এবং যেটা বাস্তবিক সেই নিউজটা যেন আসে। আমরা কি সেটা করতে পারছি? অনেক সময় হয়ে আসে, কিছু কিছু সময় মনে হয় যে প্রায় সকল নিউজেই একই ধরনের নিউজ চলে আসে, অনেক সময় সত্যটা একটু পাশ কাটিয়ে যাওয়া হয়, এটা যেন না হয়। সাথে সাথে আমি সময় টিভি যে সার্বক্ষণিক সংবাদ প্রচার করে এটি আমি ভালো লাগে। আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে অনেক সময় কোনো বিশেষ ঘটনা ঘটে, যে ঘটনাটা লাইভ প্রচার করা হয়, যে লাইভ প্রচারটা এত বেশি দীর্ঘক্ষণ যেভাবে করা হয়, যে একই নিউজ বারবার আসে, এটা না করে আমার মনে হয় যে কিছুটা বিরতি দিয়ে আবার সেই ঘটনায় আসা উচিত, তাহলে মানে রিপিটেশনটা কম হবে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের মনের গভীরে আমরা যেমন রয়েছে বুঝতে পারলাম, এবার আমি দর্শকদের অবস্থানের একটু গভীরে যেতে চাই। অর্থাৎ এই যে মার্কেটের সামনে আছি, একটু ভেতরে যাব আমরা, বা একটু কাছে আসি আপনাদের। অনেক তরুণ দর্শক এখানে অপেক্ষা করে আছেন, আপনার সঙ্গে একটু আগে ইশারায় কথা হয়েছিল আমার। তো কেমন আছেন আপনি? ভালো আছেন? সময় টিভির দর্শক আপনি, নিয়মিত নাকি অনিয়মিত? আর অনিয়মিত, ঠিক মতো দেখা হয় না, সময় পায় না ব্যবসা। কিন্তু যখনই দেখেন সেটুকু কতটা ভালো লেগেছে আপনার? খুবই ভালো লাগে, সময়ের নিউজগুলো খুব সুন্দর লাগে। সময় ইয়াং জেনারেশনের জন্য সবকিছু ভালো সব নিউজগুলো দেখায় আর কি, এই জন্য ভালো লাগে। সব সময় একটু ক্লিয়ার ছবি টবি দেখতে পাই, এই কারণে বেশ ভালো লাগে। বা আপনি অনিয়মিত তারপর অনেক বেশি দেখেন মনে হয়? যেটুক দেখি, আধা ঘন্টা 15 মিনিট যা দেখি সময়, মানে নিউজগুলো দেখি, বেশ ভালো লাগে। যত দেখেন তত ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। তরুণদের মধ্যে আরো একজন যোগ দিচ্ছেন আমার সঙ্গে। তো আপনি কি সময় সংবাদ ওনার মতো অনিয়মিত দেখেন নাকি নিয়মিতই দেখেন? নিয়মিত দেখি। তো কেমন লাগে? ভালোই লাগে, খবরগুলো আপডেট, সবকিছু আপডেট থাকে, নিয়মিত পাই দ্রুত। আমরা এই দর্শকদের যে অবস্থানের গভীরতা, তা থেকে আবার একটু ভেতরের দিকে যেতে চাই। বিপুল সংখ্যক দর্শক অপেক্ষা করে আছেন আমাদের সঙ্গে। তো এই বাম দিকে এখন যারা রয়েছেন, এই সংবাদগুলো যিনি পৌঁছে দেন আমাদের জন্য, আমাদের এখানকার চাঁপাইনবাবগঞ্জের যে জেলা প্রতিনিধি আছেন মোহাম্মদ আল মাহবুব, তার নাম আমি অনেকবার পড়েছি, এই প্রথম সরাসরি তার সঙ্গে কথা আমারও হচ্ছে। তো মাহবুব, কেমন আছেন আপনি? জি আছে। তো এই যে ডেজ ইভেন্ট যেগুলো হয় আর কি, এর বাইরে কি কি ধরনের সংবাদ আপনার ক্যামেরায় বা কণ্ঠে চলে আসে, একটু আমাদেরকে বলবেন? জি, ধন্যবাদ খবির ভাই আপনাকে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেইলি ইভেন্টের বাইরে চাঁপাইনবাবগঞ্জের আর্থসামাজিক অবস্থা, এখানকার সমস্যা সম্ভাবনা, তারপরে ইতিহাস ঐতিহ্য, এগুলো সবগুলো বিষয় নিয়ে আমি প্রতিবেদন করে থাকি এবং সেগুলো আমাদের টেলিভিশনে প্রচার হয়। তো দর্শক প্রতিক্রিয়া কেমন? এই এলাকাতে কাজ করেন আপনি? আমি দেখেছি যে আমাদের দর্শকদের মধ্যে সময় টিভি সম্পর্কে একটা পজিটিভ ধারণা আছে, তারা এটা খুব আগ্রহ ভরেই আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ এটা দেখে। ধন্যবাদ আপনাকে। আল মাহবুব আমাদের সঙ্গে কথা বলছিলেন। ডান দিকে আবার একটু যাবো, আমরা অপেক্ষা করে আছেন, আপনারা দেখতে পাচ্ছি আমরা যদিও। তো আপনাকে দিয়ে শুরু করতে চাই, বেশ হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন আপনি। তো সময় সংবাদ কেন দেখেন আপনি? আমি খুব ভালো লাগে এই জন্য দেখি, যে সময় সংবাদটা নিখুঁত দেখায় বা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্নীতি নাই, এই জন্য আমি সবসময় সময় সংবাদটা দেখি। এই জন্য সকাল রাত্রি 9টার পর সময় সংবাদটা আমি ভালোভাবে দেখি। ধন্যবাদ আপনাকে। ভাই, সময় সংবাদ কি আপনার দেখা হয়? জি, দেখা হয়। কেন? আমার খুব ভালো লাগে, তথ্যটা খুব সঠিকভাবে দেওয়া হয়, আর খবরটা খুব ভালো লাগে, আর খেলার সংবাদ হয়, ওটা দেখা হয়। খেলার সংবাদটা? জি জি। ধন্যবাদ আপনাকে। পেছন থেকে কেউ বলতে চান? সময় সংবাদের দর্শক কেউ আছেন? একেবারে পিছনে একটু যাব, আমরা যাব একটু। সময় সংবাদ দেখেন আপনি? আপনি দেখেন? এইখানে আর কারা আছেন? সময় সংবাদের দর্শক যারা আছেন, তারা সময় সংবাদ কেমন লাগে আপনাদের কাছে একটু বলবেন আপনি? অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে, তাদের যে কাইন্ডলি যেগুলো সদ্যপ্রাপ্ত দেখায়, যেগুলো আমাদের বেশি ভালো লাগে, এবং যেগুলো সব অনুষ্ঠান আছে, তারপরে যে টকশোগুলো অনেক আকর্ষণীয়ভাবে সবাইকে নিয়ে দেখায়, এই জন্য আমাদের খুব ভালো লাগে। একজন তরুণ দর্শক হিসেবে আর কি চাওয়া আছে আপনার সময়ের কাছে? সময়ের কাছে অনেক কিছু চাওয়া আছে। ধরেন আপনার স্পোর্টের যেগুলো আছে, স্পোর্ট নিয়ে বেশি, আমরা স্পোর্ট প্রিয় যেহেতু, সেহেতু স্পোর্ট নিয়ে বেশি আলোচনা দিলে আমাদের খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আরো কয়েকজন দর্শক আমাদের সঙ্গে অপেক্ষা করে আছেন। আমি আবার একটু এদিকে ডান দিকে যেতে চাই, যে যারা আমাদের সঙ্গে আছেন। তো আর একজন দর্শক এখানে অপেক্ষা করে আছেন। সময় সংবাদ এবং আমরা আপনাদের জন্য দিচ্ছি, কতটা করতে পারছি আসলে? সময় সংবাদ প্রযুক্তির সাথে সময়ের যে সময়, আমার মনে হয় কি যে এগিয়ে যাচ্ছে সময় সঠিক তালে, এবং আমাদের প্রত্যাশা হচ্ছে যে ধারায় এবং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, সেটা আরও এগিয়ে যাবে, এবং প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ এবং স্বাস্থ্যসেবায় যারা পিছিয়ে আছে, এই মানুষকে নিয়ে আপনারা আরও সুন্দর সুন্দর সংবাদ পরিবেশন করবেন, এবং আমাদের ভালোবাসায় সময় টিভি এগিয়ে যাবে, এর প্রত্যাশা করি আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা যা দিচ্ছি আপনাদের, এর বাইরে আর কি করতে পারি, কি পরামর্শ রয়েছে আমাদের জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। সময় সংবাদ অল্প সময়ের মধ্যে যে বিস্তার লাভ করেছে, মোটামুটি আমাদের মানে আমি কর্মব্যস্ত মানুষ,
অল্প সময়ের জন্য হলেও সময় সংবাদে আমি সময় দিই এবং খুব তাৎক্ষণিক যে সংবাদগুলো তারা পরিবেশন করে এবং আমি চাইবো বিভিন্ন দিক বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং কর্মব্যস্ত মানুষের মৌলিক চাহিদা যেগুলো সেগুলোকে পরিবেশন করা, এটা আমার কাম্য। ধন্যবাদ আপনাকে ভাই। সময় সংবাদ আপনাদের এই এলাকার বা এই জনপদের সংবাদ, গ্রামগঞ্জের সংবাদ আমরা তুলে ধরি, তো আর কি কি বিষয়ে যোগ করলে ভালো হয়, যুক্ত করলে ভালো হয়, একটু বলবেন? আমরা সময় সংবাদের ফ্যান বলা চলে আর কি। বাংলাদেশের সংবাদ ভিত্তিক যে নিউজ চ্যানেলগুলি আছে এর ভিতর সময় সংবাদই সবচেয়ে ভালো বলেও মনে করি আমি নিয়মিত, আমার আসলে দিনে দেখা হয় না, কিন্তু নিয়মিত প্রবাসের সময় যে খবরটা হয় আপনাদের রাত একটাই, এটাতে আমরা সারা দিনের কাভারেজটা পাই আর কি, বিদেশের কাভারেজটাও পাই। সময় সংবাদ নিঃসন্দেহে নিউজ চ্যানেলগুলির মধ্যে সবচেয়ে ভালো। আমাদের অঞ্চলের সংবাদটা আমাদের এখানে আসলে সময় সংবাদে একটু কম মনে হয় আর কি। আমাদের সময়ের যে প্রতিনিধি আছে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি আর কি, উনি অত্যন্ত কর্মঠ মানুষ এবং অনেক নিউজ করেন, উনি অনেক নিউজ পাঠান, কিন্তু সেই অনুযায়ী কাভারেজটা আমরা চাঁপাইনবাবগঞ্জের বা এই উত্তরাঞ্চলের কাভারেজটা, যেমন শীত নিয়ে বা নির্বাচন নিয়ে যতটুকু কাভারেজ হওয়ার কথা ছিল সময় সংবাদে আমরা এই রিফ্লেকশনটা পাই নাই আর কি। আমরা আশা করি, আমরা চেষ্টা করছি। জি ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। সম্মানিত দর্শক, আমরা কথা বলছিলাম চাঁপাইনবাবগঞ্জের এই সদর থেকেই। তো আমরা এরপরে অর্থাৎ আজ বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের রাজশাহী থেকে। রাজশাহী সদরে দর্শকরা অপেক্ষা করুন, আমরা আসছি আপনাদের কাছে এবং আপনাদের কথা শোনার জন্য আমরা আছি। এবং দর্শক, আমরা রাজশাহীতে যাব, তার আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। এই চাঁপাইনবাবগঞ্জের সকল স্তরের দর্শককে শুভেচ্ছা এবং ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করছি এবং সঙ্গে থাকুন সময়ের। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাঠ জুড়ে দর্শকের কাছের অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাচ্ছে সময় সংবাদ দল। তারই অংশ হিসেবে আজ উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে ছিল সময়ের দল, আর সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান কবির। এখন চলে যাচ্ছি অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। গত বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা আর বিনিয়োগ মন্থরতার পরেও বছর শেষে প্রবৃদ্ধি বেড়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর। আর বছর জুড়ে বিনিয়োগ করার পরও মুনাফা বাড়ায় সন্তুষ্ট ব্যাংকগুলো। তবে মুনাফার এই হার যথেষ্ট নয় উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে পারলে একদিকে যেমন ব্যাংকে থাকা অলস অর্থের পরিমাণ কমবে, অন্যদিকে বাড়বে ব্যাংকগুলোর প্রবৃদ্ধিও। দেখুন আমার করা একটি রিপোর্ট। গেল বছরের শুরুটাই হয়েছিল রাজনৈতিক অস্থিরতা আর চরম অনিশ্চয়তা নিয়ে, যার প্রভাব পড়েছিল বিনিয়োগে। অবশ্য পরের 9 মাস স্বাভাবিক পরিস্থিতির সুবাদে ব্যবসা বাণিজ্যে যে গতি এসেছে তার প্রমাণ মিলেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফায়। বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য মতে শীর্ষ 10 মুনাফাকারী ব্যাংকের প্রথমে অবস্থান করছে ইসলামী ব্যাংক, এরপরেই রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। গেল বছরে সবগুলো ব্যাংকই মুনাফা করতে পারলেও ব্যতিক্রম বিশেষায়িত বেসিক ব্যাংক। মুনাফার বদলে 225 কোটি টাকা লোকসান করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এ ব্যাংকটি। ব্যাংকগুলোর মুনাফা প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান বলেন, বছর জুড়ে বিনিয়োগ পরিস্থিতি মন্থর থাকলেও বিগত বছরগুলোর বিনিয়োগের ইতিবাচক প্রভাব পড়েছে 2015-র ব্যাংক মুনাফায়। গত বছর বিনিয়োগ না হতে পারে, আগে যে বিনিয়োগগুলো হয়েছে, আগে যে ক্যাপিটাল মেশিনারিগুলো এসছে, আগে যে শিল্প কারখানা তৈরি হয়েছে, অনেকগুলো কারখানা অনলাইন এসছে। তো সেই সব কারণে অনেকগুলো 2015 সালে অনলাইনে আসতে পেরেছে এবং প্রোডাকশনে গেছে। এই জন্য এটার কন্ট্রিবিউশন ব্যাংকেও আসে। আমি খুব সন্তুষ্ট, কারণ অ্যাবনর্মাল প্রফিট ভালো না, যেটা আগে বলেছি, সাস্টেইনেবল স্টেডি গ্রোথ খুব ভালো। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের স্প্রেড কমিয়ে ঋণের আওতা বাড়াতে পারলে নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি ব্যাংকের মুনাফাও বাড়বে। ব্যাংকিং খাত রিসেন্টলি যেটা বছরটা শেষ হলো, সেটা তারা একটু দুর্যোগের মধ্যে দিয়ে গিয়েছে বলতে হবে। যদিও মুনাফা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মুনাফা বৃদ্ধির হারটা কিন্তু অন্যান্য বছরের চাইতে ভালো নয়। ব্যাংকিং খাতের যেগুলো অনাদায়ী ঋণ, সেগুলোকে কমানোর জন্য চাপ সৃষ্টি করা এবং রাজনৈতিক আশ্রয় না দেওয়া। চলতি অর্থবছরের বাজেটে পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংকগুলোর কর্পোরেট কর কমানোর একটি ইতিবাচক প্রভাব ব্যাংকগুলোর নিট মুনাফায় পড়বে বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স আসার প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছরে 11 মাসে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $1,500 কোটি বেশি। আর বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে গেছে 5,55,000 শ্রমিক।
বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে কর্মরত বাংলাদেশিদের পাঠানো টাকা বা রেমিটেন্সের পরিমাণ তুলনামূলক বাড়ছে, কিন্তু 2013 সালের শেষ দিক থেকে গত বছরের মার্চ পর্যন্ত দেশে চরম রাজনৈতিক অস্থিরতা থাকায় রেমিটেন্স পাঠানো নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল বিদেশে কর্মরত বাংলাদেশিরা। তবে সেই অনিশ্চয়তা কেটে যাওয়ায় গত বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1531 কোটি। 2014 সালে এসেছিল প্রায় $1,500 কোটি। দেশে একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ বজায় করছে, যার জন্য জনসম্পদ রপ্তানিও বেড়েছে এবং দেশের বাইরে যে সমস্ত জনগণ কাজ করছে তারাও দেশে টাকা পাঠানোর আস্থা ফিরে পেয়েছে। রেমিটেন্সের মতো রেকর্ড সৃষ্টি হয়েছে জনশক্তি রপ্তানিতেও। 2014 সালে 4,09,000 বাংলাদেশি কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশে গেলেও এবার তা দাঁড়িয়েছে 5,56,000-এ। বহির্বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ভাবমূর্তি বাড়ার কারণে আমাদের বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়াটা বেড়েছে। তবে আটাপ নেতারা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি সরকারের কিছু সিদ্ধান্তহীনতার কারণে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের সমস্যা থেকে যাচ্ছে। এটা আরো বেশি হতো যদি আমাদের সরকারের অবস্থান কূটনৈতিক পর্যায়ে এবং বিভিন্ন রাষ্ট্রদূত পর্যায়ে যদি তাদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাটা অব্যাহত থাকতো। গত বছর বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের ওমানে 1,29,000, কাতারে 1,23,000 এবং সৌদি আরবে 58,000 শ্রমিক গেছে। আর সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ প্রায় $300 কোটি। এরপরে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে $250 কোটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্রে দেশের প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান সমীক্ষা কার্যক্রম শুরু করেছে পেট্রোবাংলা। জ্বালানি বিভাগের আশা, এই প্রকল্পের সফলতা এলে দেশের অন্য কয়লাক্ষেত্রগুলোতেও মিথেন গ্যাস অনুসন্ধান করা হবে। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জ্বালানি বিশ্লেষকরা আশা করছেন, জামালগঞ্জে গ্যাসের প্রাপ্তি নিশ্চিত হলে দেশের পূর্বাঞ্চলের সাথে উত্তর পশ্চিমাঞ্চলের জ্বালানি ভারসাম্যহীনতা দূর হবে। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 1960-এর দশকে জয়পুরহাটের জামালগঞ্জে উন্নতমানের বিটুমিনাস জাতীয় কয়লার অস্তিত্ব নিশ্চিত হওয়া গেলেও আর্থ কারিগরি সীমাবদ্ধতা সহ নানা জটিলতায় এতদিন কোনো কাজেই লাগানো যায়নি কয়লা ক্ষেত্রটির বিশাল সম্ভাবনাকে। কিন্তু আশার কথা হলো, দীর্ঘ কয়েক যুগ পর আবারও সরব হয়ে উঠেছে জামালগঞ্জের মাটি। সম্প্রতি দীর্ঘ 16 কিলোমিটার ব্যাপ্তির ওই কয়লা ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে পেট্রোবাংলা শুরু করেছে কোল বেড মিথেন বা সিবিএম প্রকল্প, যেখানে ভূ অভ্যন্তরে 1100 মিটার গভীরতার 3টি কূপ খনন করে যাচাই করা হবে মিথেন গ্যাস প্রাপ্তির সম্ভাব্যতা। প্রত্যেকটা ওয়েলি আমি গ্যাস কন্টেন্টটা করব, তার সঙ্গে কোলের অন্যান্য কেমিক্যাল অ্যানালিসিস করব। কিছু কিছু টেস্ট আমাদের ইন্ডিয়া থেকে ল্যাবরেটরি থেকে করাতে হবে। মিড জুন মোস্ট প্রবাবলি আমাদের পুরো পিকচারটা এসে যাবে। নীতি নির্ধারক ও পেট্রোবাংলার আশা, জামালগঞ্জে সমীক্ষায় সফল হলে গ্যাস অনুসন্ধান করা হবে অন্য কয়লা ক্ষেত্রগুলোতেও। এটা সবচেয়ে বেশি গভীরতায় পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে যদি আমরা সফল হই তাহলে অন্য যেগুলি বেশি গভীরতা আমরা চেষ্টা করে দেখবো। অবশ্যই এই কয়লা উত্তোলন করাটাও কঠিন ব্যাপার, কারণ অনেক নিচে, 1100 মিটারের নিচে। এইটা এই সবচেয়ে বড় একটি কোল মাইন। এখানে যে সম্ভাবনার দিকটা হলো, যদি গ্যাস পাওয়া যায় তাহলে সেটাই আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং করে আমরা গ্যাস নিয়ে আসবো। অন্যদিকে দীর্ঘদিন পড়ে থাকা ওইসব কয়লা ক্ষেত্রে গ্যাস পাওয়া গেলে দেশের পূর্বাঞ্চলের সাথে উত্তর পশ্চিমাঞ্চলের জ্বালানি বৈষম্য কমবে বলে মত বিশ্লেষকদের। আমাদের যে কয়লাগুলো আছে যেগুলো আমরা উত্তোলন করতে পারবো না, সেইগুলো থেকে গ্যাসটা বার করে নিয়ে আসা এই প্রথম। আর দ্বিতীয়ত যে ভারসাম্যহীনতা আছে পূর্ব এবং পশ্চিমে গ্যাসের ব্যাপারে, সেটা অনেকটা মিটবে। ভূগর্ভস্থ কয়লার গায়ে লেপ্টে থাকা মিথেন গ্যাসের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে প্রাথমিক জ্বালানির নতুন উৎস তৈরি হবে বলেও আশা সংশ্লিষ্ট সবার। দেশে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বাংলাদেশকে অর্জন করতে হবে জ্বালানি ক্ষেত্রে স্বাবলম্বী একটি অবস্থান। পেট্রোবাংলা সহ জ্বালানি মন্ত্রণালয় আশা করছে, দেশের কয়লা খনিগুলো থেকে যদি মিথেন গ্যাস আহরণ করা যায় তবে জ্বালানি ক্ষেত্রে উন্মোচিত হবে সম্ভাবনার নতুন দুয়ার। জামালগঞ্জ কয়লা ক্ষেত্র থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, জয়পুরহাট। চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.7% হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রকাশিত ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্টে এ পূর্বাভাস দেয়া হয়। এতে বলা হয়, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় বাংলাদেশের রপ্তানি বেড়েছে, তবে কতদিন পরিস্থিতি স্বাভাবিক থাকে তা নিয়ে শঙ্কাও প্রকাশ করা হয়। এছাড়া চলতি অর্থবছর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হবে যথাক্রমে 7.8 ও 5.5%। রিপোর্টে আরও বলা হয়, ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের কারণে ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির ফলে ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়বে।
উন্নয়নশীল অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে বলে উল্লেখ করা হয় বিশ্বব্যাংকের রিপোর্টে। উত্তরায় স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় প্যাকেজ ই এর গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন সহ অন্যান্য কাজের জন্য ৩৪১,২৮,২৫,০০০ টাকার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া ২৫,০০০ ব্যাগ ইউরিয়া সার আমদানি, কর্ণফুলী ওয়াটার সাপ্লাই ফেজ ২ এর নির্মাণ সহ ৮টি প্রস্তাব পাশ করেছে কমিটি। বুধবার সচিবালয়ের ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে একথা জানান যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান। ঢাকার উত্তরস্থ 18 নম্বর সেক্টরে স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্পের আওতায় প্যাকেজ ই গ্রুপ 7, 8, 9 ও 10 একটি বেসমেন্ট সহ 16 তলা বিশিষ্ট 8টা এ টাইপ অ্যাপার্টমেন্ট ভবনে মোট 1250 ফুট নেট 1250 ফুট আয়তনের 672টি ফ্ল্যাট নির্মাণ কাজের জন্য মোট হচ্ছে 341,28,25,000 টাকা। এটা হচ্ছে 8টি ভবন, 672টি অ্যাপার্টমেন্ট। আগামী 28 জানুয়ারি ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB এর 2016-18 মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সকালে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানানো হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ সমর্থিত এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির আব্দুর রব ভূঁইয়া, কাজী নজরুল ইসলাম, খন্দকার মইনুর রহমান, শাকাওয়াত হোসেন প্যানেলের ইশতেহার ঘোষণা করেন। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ সভাপতিত্বে ইশতেহার পাঠ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মইনুর রহমান। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে পাটজাত পণ্যের বেচাকেনা। সামনের দিনগুলোতে বিক্রি বাড়ার পাশাপাশি পণ্যের সমাহার বাড়ানো হবে বলে জানালেন বিক্রেতারা। এদিকে দাম নিয়ে ক্রেতাদের সন্তুষ্টি থাকলেও মানের দিক দিয়ে কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করছেন তারা। বিস্তারিত কামরুল হোসেন সবুজের রিপোর্টে। বিভিন্ন ধরনের ব্যাগ, ডায়েরি, ফটো ফ্রেম, জুতা স্যান্ডেল থেকে শুরু করে শোপিস, দোলনা আর নানা ধরনের খেলনা সবই পাওয়া যাচ্ছে বাণিজ্য মেলার এই স্টলগুলোতে। দর্শনার্থীরাও আসছেন পাটের তৈরি নিত্য ব্যবহার্য এসব পণ্য থেকে নিজেদের দরকার মতো পণ্যটি খুঁজে নিতে। পাটের সবকিছু আছে, দেখলাম ব্যাগ আছে, মানি ব্যাগ আছে, ওয়ালেট আছে, জুতো আছে। আমি দেখতেছি একটা সাইড ব্যাগ নেওয়া যায় কিনা। ডিজাইনগুলো সুন্দর, আর পাটের ব্যাগ আমরা স্কুল, কোচিং সবকিছুতেই মানে ইউজ করতে পারি। আমার ফ্রেন্ডও পাটের ব্যাগ ইউজ করে। এই জেনারেশনের সাথে চলার মতো ডিজাইনগুলো এখনো আসে নাই। দাম রিজনেবল আছে, কিন্তু কোয়ালিটি আসতে পারেনি, ডেভেলপ করতে হবে। পাটের তৈরি পছন্দ মতো লেডিস ব্যাগের দাম 250 থেকে 400, স্কুল ব্যাগ 600 থেকে 1200, জুয়েলারি বক্স 150 থেকে 200, দোলনা 400 থেকে 2500 আর জুতা স্যান্ডেলের দাম পড়বে 250 থেকে 400 টাকা। বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা জানালেন, মেলার শুরু থেকে প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। ডায়েরি, নোটবুক, ফটো ফ্রেম, ফটো অ্যালবাম, গিফট আইটেম এগুলো সেল করি। এগুলোর রেঞ্জ 150 থেকে 500 এর ভেতরেই পাবেন। ল্যাপটপ ব্যাগগুলি 2250 করে রেঞ্জ, ওয়াটারপ্রুফ, কালার গ্যারান্টি আছে। কাস্টমারের রেসপন্স মোটামুটি ভালো, নেক্সট উইক থেকে আরো ভালো হবে আশা করি। আমাদের অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে, ওগুলা আসবে। গত 2 মেলা থেকে আমরা ভালো পাচ্ছি, তো স্লিপারটা বেশি যাচ্ছে আর কি আমাদের। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের উদ্যোগে এই প্যাভিলিয়নে পাটজাত পণ্যের পসরা সাজিয়েছেন বিভিন্ন জেলার 26 জন উদ্যোক্তা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 7ম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আজকে 7ম দিন চলছে 21তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার, এবং আপনি জানেন যে সাধারণত মেলার শুরুর দিকে ক্রেতা দর্শনার্থীদের সমাগম কিছুটা কম থাকে, তবে দিন যত বাড়ে ততই ক্রেতা সমাগম বাড়তে থাকে। এবং আজকে হরতাল থাকার কারণে সকাল থেকে কিছুটা ক্রেতা দর্শনার্থীর সংখ্যা আমরা কিছুটা কম দেখতে পেয়েছি। তবে কিছু 10টার পর থেকে আস্তে আস্তে কিছু ক্রেতা এবং দর্শনার্থী মেলা প্রাঙ্গণে আসতে থাকেন এবং কিছু কেনাকাটাও শুরু হয়েছে। তবে বিভিন্ন স্টল তাদের পণ্য সামগ্রী যথারীতি সাজিয়ে রেখেছেন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য। কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেওয়া হচ্ছে এবং আকর্ষণীয় মূল্য ছাড় সহ বিভিন্ন প্যাকেজ তারা ঘোষণা করা হচ্ছে। একই সাথে যেমন পণ্যের বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে এবং বিভিন্ন পণ্যের সাথে কি কি ধরনের তারা অফার দিচ্ছেন সেগুলো সাউন্ড সিস্টেমের মাধ্যমে ঘোষণা দেওয়া হচ্ছে। তো আমরা যেটা দেখতে পেয়েছি যে দর্শনার্থীদের মধ্যে স্কুল,
কলেজের শিক্ষার্থীদের সংখ্যাটাই বেশি এবং এখন যেহেতু বছরের শুরুর দিকে এখনো পুরোদমে ক্লাস শুরু হয়নি এবং শিক্ষার্থীদের পড়াশোনার চাপও তেমন নেই, তাই তারা দল বেঁধে মেলা প্রাঙ্গণে অনেকে ঘুরতে এসেছেন এবং তারা বিভিন্ন স্টলগুলো ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া অনেক পরিবার এসেছেন তাদের সন্তানদের সাথে নিয়ে এবং মেলার বিভিন্ন যেসব স্টল রয়েছে দর্শনীয় এবং আকর্ষণীয় সেসব স্টলগুলোর সামনে দাঁড়িয়ে তাদেরকে আমরা সেলফি তুলতে ব্যস্ত দেখা গেছে। এবং ইমতিয়াজ, আপনি জানেন যে এই বাণিজ্য মেলায় প্রায় 60টি মহাদেশের বাংলাদেশ সহ 22টি দেশ অংশগ্রহণ করেছে এবং এবার প্রথমবারের মতো আফ্রিকার কয়েকটি দেশ অংশ নিয়েছে এবং স্টল প্রায় 38টি প্যাভিলিয়ন রয়েছে বিদেশি স্টলগুলোতে এবং সেখানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং এশিয়ার ভারত, পাকিস্তান, মালয়েশিয়ার সহ বড় বড় মতো থাইল্যান্ড, সিঙ্গাপুর এই মেলায় অংশ নিয়েছে এবং এই মেলায় কিন্তু আমাদের দেশীয় বিভিন্ন ছোট বড় মাঝারি সব ধরনের পণ্য এই মেলায় তোলা হয়ে থাকে এবং প্রতি বছরই বিপুল পরিমাণ ক্রয় আদেশ তারা পেয়ে থাকেন এবং এই মেলার মাধ্যমে যে রফতানির বাজার বাইরে সম্প্রসারণের একটা সুযোগ থাকে এবং গত বছর আমরা জানিয়ে রাখি যে হরতাল অবরোধের কারণে মেলায় কিছুটা বিক্রি কম ছিল, তবে এবার পরিস্থিতি ভালো থাকায় বিক্রেতারা আশা করছেন যে এবার তাদের মেলা ভালোই তাদের বিক্রি হবে এবং বিশেষ করে সন্ধ্যার পর এবং বিকেল থেকে দর্শনার্থীরা বেশি আসেন এবং সন্ধ্যার পর পুরোদমে মেলা জমে ওঠে। গত বছর প্রায় 185 কোটি টাকার মতো তারা ক্রয়াদেশ পেয়েছিলেন এবং এবার আশা করছেন যে আরো বেশি ক্রয়াদেশ পাওয়া যাবে। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে এখনকার মতো 21তম ঢাকা আন্তর্জাতিক মেলার সর্বশেষ। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 7ম দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। সদ্য ঘোষিত 8ম জাতীয় বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা অবনমনের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে 14 জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এই মুহূর্তে সেখানে আছেন সানবির উপল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আজকে সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা আবার অবস্থান নিয়েছিলেন এবং 1 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন। 10টা থেকে 11টা 1 ঘন্টার যে কর্মবিরতি, সেই কর্মবিরতি এর মধ্যে শেষ হয়েছে। তবে 1 ঘন্টার কর্মবিরতির আগেও যে কথাটি বলতে চাচ্ছে সেটা হচ্ছে গতকালকে তাদের যে কর্মসূচি ছিল ঢাকা সহ সারা বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারীরা তারা এই দাবির যে সাথে যে সামিল হয়েছেন তাদের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু গতকালকে একটি ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে 14 জানুয়ারির মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের যে 8ম বেতন কাঠামোর যে বৈষম্যর কথা বলা হচ্ছে সেই বৈষম্যর দাবিটি মেনে না হয় সরকারের পক্ষ থেকে, তাহলে তারা আরও বড় আন্দোলনে যাবেন এবং তারপরে তারা লাগাতার কর্মবিরতি পালন করবেন, এরকম একটি ঘোষণা কিন্তু গতকালকে দিয়েছেন। এবং তাদের যে আন্দোলন গত 22 ডিসেম্বর থেকে চলছে, সেই 22 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত তারা বিভিন্নভাবে কর্মসূচি পালন করে আসে। তার মধ্যে প্রতীকী কর্মসূচি আছে, যেমন কালো ব্যাজ ধারণ বা কলম বিরতি, এরকম কর্মসূচি, মানববন্ধন। এখানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকদিন ধরেই কিন্তু মানববন্ধন চলছিল এবং একদিন কিন্তু ঢাকার এবং তাদের এখানে যে 2-3 হাজার কর্মকর্তা কর্মচারী আছেন তারা সবাই এখানে অবস্থান নিয়েছেন কর্মবিরতি পালন করে মানববন্ধনের মাধ্যমে। তো এখন আমি কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সহসভাপতি HM দেলোয়ার হোসেন তার সঙ্গে। এবং আপনারা তো বেশ কয়েকদিন ধরেই এই কর্মসূচি পালন করে আসছেন গত 15ই ডিসেম্বর এই গেজেট প্রকাশ হওয়ার পর থেকে। তো এখন আপনারা আসলে কি চাচ্ছেন? তার সরকার পক্ষ থেকে বলা হচ্ছিল যে নতুন করে আর রিভিউ করার সুযোগ নেই। আমরা আমাদের যৌক্তিক দাবি 3টি। আমাদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। নাম্বার 2, আমাদের ইডি পদটাকে গ্রেড অনে নিতে হবে এবং প্রবেশ পদ 8ম দিতে হবে। এই দাবি মানা না পর্যন্ত, এই যৌক্তিক দাবি না মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তো 14 তারিখের পর্যন্ত যে ঘোষণাটি আপনারা গতকালকে দিলেন, তো তারপরে আসলে আপনারা কি করতে চাচ্ছেন? আমরা লাগাতার ছুটি বা কলম বিরতিতে যেতে চাচ্ছি। আচ্ছা, এর মধ্যে সরকার পক্ষ থেকে কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করেছে? অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের কেউ?
এখন পর্যন্ত সে ধরনের কোনো যোগাযোগ হয়নি। আমরা চেষ্টা করছি বিভিন্ন আমাদের ফর্মালিটিস যেটা করা সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি যতটুকু জানি যে প্রধানমন্ত্রীর দপ্তরে বা অন্য বেশ কয়েকটি জায়গায় আপনারা স্মারকলিপি দিয়েছেন, এবং সেই স্মারকলিপির কি কোনো রকমের ফলপ্রসূ আলোচনা বা ফলপ্রসূ কোনো কিছু হয়েছে কিনা? তার ফলপ্রসূ আলোচনা কতটুকু হয়েছে সেটুকু জানি না, কিন্তু বিভিন্ন টকশোতে দেখি বাংলাদেশ ব্যাংকের এই বেতন কাঠামো নিয়ে যে বৈষম্য এবং বাংলাদেশ ব্যাংকের মর্যাদাকে যে অবমাননা করা হয়েছে এবং গ্রেড অন নিয়ে এবং অষ্টম গ্রেড ঢোকা নিয়ে বিভিন্ন জায়গায় কথা চলছে, এবং সুধীজনরা আমাদের এই যৌক্তিক দাবির পক্ষে কথা বলছেন। এখন আপনারা যে 3টি যৌক্তিক দাবির কথা বলছেন, সেই সরকার হয়তো সেই দাবিটা এখনো যৌক্তিক মনে করছেন কিনা জানি না, তবে এই 3টি দাবি কি কি একটু বলবেন, একদম সংক্ষেপে যদি একটু বলেন। কি 3টি? আপনি 3টি যৌক্তিক দাবির কথা বলছিলেন, সেই 3টি যৌক্তিক দাবি একদম স্পেসিফিক। আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, আমাদের ইডি পদকে গ্রেড অনে নিতে হবে, আমাদের প্রবেশ পদ যেটা অষ্টম গ্রেডে নিতে হবে। এই 3টাই আমাদের যৌক্তিক দাবি। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী এটা মনে ধারণ করে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন HM দেলোয়ার হোসেন, তিনি বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সহসভাপতি। তো এখন পর্যন্ত সকালবেলার যে কর্মবিরতির খবরাখবর এটুকুই ছিল আমার কাছে। তো এরপরে তার পরবর্তীতে আবার 14 তারিখের পরে তারা যে কর্মসূচি পালন করবেন তার মধ্যেই তাদের আলোচনা হবে কি হবে না তার উপর নির্ভর করছে তাদের এই দাবির যে আন্দোলন সেটি। তো ইমতিয়াজ, এই ছিল এখনকার মতো এখানকার খবরাখবর। অষ্টম জাতীয় বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা অবনমনের প্রতিবাদে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সানভীর রূপল। কলকাতার মতো বাংলাদেশেরও কেবল টিভি মেলা আয়োজনের দাবি জানিয়েছেন এদেশের কেবল অপারেটররা। একই সঙ্গে কেবল টেলিভিশনে প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তি প্রচলনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। প্রতিদিনই উন্নত হচ্ছে কেবল টেলিভিশন প্রযুক্তি, আর প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি দর্শককে আরো পরিষ্কার ও ঝকঝকে ছবি উপহার দিতে বাংলাদেশ সরকারের নেয়া কেবল টিভি ডিজিটালাইজেশনের সিদ্ধান্তের পর বাংলাদেশের কেবল অপারেটররাও ছুটছেন দেশ বিদেশের কেবল টিভি মেলায়। তারই অংশ হিসেবে এবার কলকাতার আন্তর্জাতিক কেবল টিভি মেলায়ও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন বেশ কয়েকজন কেবল অপারেটর। পুরো ইন্ডিয়াতেই ডিজিটালাইজেশন, এই ডিজিটালাইজেশন ইমপ্লিমেন্ট এখনো বাংলাদেশ হয়তো 1-2টা শহরে হয়েছে। আশা করছি বাংলাদেশও অতি দ্রুত হবে। তারই প্রযুক্তিগত দিক দেখার জন্য এবং সবাই এই সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য এসছে। ভারত সরকার কেবল টিভির প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করায় সেদেশের মানুষ সেট টপ বক্সের মাধ্যমে পরিষ্কার ও ঝকঝকে ছবি দেখতে পাচ্ছেন। অথচ বাংলাদেশে কেবল টিভির প্রচারে একই রকম সিদ্ধান্ত নেওয়া হলেও এর বাস্তবায়নে সরকার এখনো তেমন কোনো উদ্যোগ নেয়নি। ফলে কেবল অপারেটর কিংবা দর্শক কারোই কোনো উপকার হচ্ছে না বলে অভিযোগ অনেকের। এটা ডিজিটালাইজেশন হয়ে গেলে তখন এখনকার গ্রাহকদের যে অভিযোগ, সেই অভিযোগ গ্রাহকরা করবে না, এবং আমরা আমাদের ব্যবসা থেকে যে মুনাফা বলেন বা যে ব্যবসা আমাদের পাওয়া উচিত আমরা সেটা পাই না। তবে সরকারি সিদ্ধান্ত যাই থাকুক, অনেক অপারেটরই নিজ উদ্যোগে কেবল টিভি প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তি সংযোজনের কাজ শুরু করেছেন। রাজশাহীতে অলরেডি আমরা ডিজিটাল শুরু করছি, সেটআপ বক্স এখনো দেওয়া শুরু করিনি, আমরা সেটআপ বক্স দিব। এখানে দেখতেছি যে ওটার সাথে ইয়ে করে কি ইকুইপমেন্টসগুলো নেওয়া যায়, সেটআপ বক্সগুলো নেওয়া যায়। 5ই জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের মেলায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রায় 350 কেবল অপারেটর। সময় সংবাদ, কলকাতা। অফসোনিট ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2016 অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুস সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনে অফসোনিট ফার্মা লিমিটেডের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির পণ্য বিক্রয়ের বিভিন্ন বিষয় ও ভবিষ্যতে কর্মপরিকল্পনা তুলে ধরেন বক্তারা।